এখন অল্প বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে আর্থারাইটিস। ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এই ধরনের একটা স্ট্রেসফুল লাইফ, কার্টিলেজ রিপেয়ারের চান্স আস্তে আস্তে কমে যায়। এখন তো সবাই অনেক বেশি আগেকার দিনের মানুষের তুলনায় জিম করে, যোগা করে। জিম কখনোই মাঠকে রিপ্লেস করতে পারে না। আপনি যদি 5 কিলো ওয়েট বাড়িয়ে ফেলেন, 35% আপনার অস্টিওআর্থ্রাইটিসের চান্স বেড়ে যায় হাঁটুতে। বিভিন্ন রকমের অয়েল, তারপরে জড়িবুটি। কেউ কেউ বলে যে হ্যাঁ আমি একটু তেল লাগিয়ে মাসাজ করছি, অনেকে পেশেন্ট এসে বলে কি পুরনো ঘি। আর্থারাইটিস এটা কি সত্যি পুরোপুরি সারিয়ে তোলা যায়? আপনি কি আর ওই বয়সটাকে ফিরে যেতে পারবেন 10 বছর আগে? তো স্লো করার কিছু কিছু প্রসেস সত্যি আমাদের হাতে আছে। অনেকে ভাবেন যে সিঁড়ি চড়াটা তো একটা এক্সারসাইজ, ডাক্তারবাবুর কাছে আসা মানেই যে একটা অপারেশন বা এইরকম কখনোই নয়। কথায় বলে না, ফুড ইজ মেডিসিন। 90 ইয়ার্স হয়ে গেছে এরকম পেশেন্টরা দেখেছি অসাধারণ হাঁটু আছে। হঠাৎ করে দেখছেন পায়ে ব্যথা শুরু হয়েছে, সিঁড়ি ভাঙতে গেলে, বাস ধরতে গেলে কিংবা অফিস যেতে গেলে প্রচণ্ড পায়ে ব্যথা করছে। কিছুদিন ওষুধ খেলে কমছে, আবার আগের অবস্থায় ফিরে আসছে। যদি অনেক দিন ধরে এই সমস্যা চলে তাহলে এটা সাধারণ পায়ে ব্যথা ভাববেন না, কারণ এখন অল্প বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে আর্থারাইটিস। আর আর্থারাইটিসের শুরুতে সমস্যাটা এইভাবেই দেখা যায়। অনেকেই মনে করেন এটা হয়তো সাধারণ পায়ে ব্যথা কিংবা একটু হাঁটা চলার জন্য কোমরে লাগছে, হাঁটুতে লাগছে, কিন্তু না। কেন এখন অল্প বয়সীদের মধ্যে বাড়ছে এই ধরনের সমস্যা? আর্থারাইটিস আর কোন কোন সমস্যার ঝুঁকি বাড়ায় কিংবা কোন কোন সমস্যা থেকে আর্থারাইটিসের ঝুঁকি বাড়ে অল্প বয়সীদের মধ্যে, এই নিয়ে আলোচনা করতেই আজ দ্য ওয়াল আরোগ্যর নতুন হেলথ টকে আমি রয়েছি জিনিয়া। আমার সঙ্গে রয়েছেন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর অভিক রয়। ওনার কাছ থেকে জেনে নেব অল্প বয়সে আর্থারাইটিস থেকে বাঁচতে ঠিক কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে। ওয়েলকাম ডাক্তারবাবু। নমস্কার। আচ্ছা, আমি যে এজ গ্রুপটার কথা বলছি, ধরুন 30-40, এই সময়টা সবারই একটা কর্মব্যস্ত জীবন, রোজকার বেরোনোর থাকে এবং অনেক শ্রমও করতে হয়। কেউ গাড়ি করে যাচ্ছে, কেউ হেঁটে চলে ঘোরাঘুরি করে কাজ করছে। তো সেক্ষেত্রে তো এমনি গা হাত পা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা একটা কমন প্রবলেম। কখন একজন বুঝবে যে এই ব্যথাটা আর্থারাইটিসের একটা পূর্বাভাস? দেখুন, প্রথম কথা আমাকে জানতে হবে যে মানে আর্থ্রাইটিস যেটা জয়েন্টে হয়, তো জয়েন্টটা কি? জয়েন্টটা হচ্ছে একাধিক বা দুটো বোনের সংযোগস্থল, দুটো হাড়ের সংযোগস্থল, সেটা হচ্ছে জয়েন্ট। মানে এবারে জয়েন্ট কিন্তু বিভিন্ন রকমের হয়, ঠিক আছে? আমাদের মানে এটা যদিও মেডিকেল টার্মিনোলজিতে আমাদের ঢুকতে হবে, ঠিক আছে? যে এগুলো কিছুটা ফাইব্রাস জয়েন্ট হয়, কার্টিলেজিনাস জয়েন্ট হয়, আর সাইনোভিয়াল জয়েন্ট হয়। তো মেইনলি সাইনোভিয়াল জয়েন্টের আর্থ্রাইটিসটা নিয়ে আজকে আমরা কথা বলছি, বা জয়েন্টের আর্থ্রাইটিসটা কেন সাইনোভিয়াল জয়েন্টে হয়, যেটার মোবিলিটি যত বেশি, ফ্লেক্সিবিলিটি বা সেমি ফ্লেক্সিবিলিটি থাকে, তখনই আর্থ্রাইটিসের ব্যাপারটা আসছে। মেনলি আমরা ইয়াং এজের এই কথাটা বলছি যে 30 to 40 ইয়ার্স। তাহলে আমি এখনকার রিসেন্ট কিছু ট্রেন্ড নিয়ে আমি ফার্স্ট বলতে চাই। সেটা হচ্ছে আমরা এখন দেখা যাচ্ছে যে আমি বললাম যে একটা ইনজুরি হলো, দিয়ে আলটিমেটলি কিন্তু বডির সেই ক্ষমতাটা আছে যে ইনজুরিটাকে আবার আস্তে আস্তে হিল করানোর, একটা মাইনর ইনজুরিকে হিল করানোর বডির। কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু স্টাডিতে দেখা গেছে যে আমাদের এখন এত ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এই ধরনের একটা স্ট্রেসফুল লাইফ কাটছে, তাতে আমাদের বডির কিছু বলে যে কর্টিসল লেভেল বেড়ে যায়, মানে হরমোনাল ইমব্যালেন্স হয়, এবং তাতে কার্টিলেজ রিপেয়ারের চান্স আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, সেম এই ইনজুরি আপনি বলতে পারেন যে আজ থেকে 50 বছর আগেও লোকে হতো, কিন্তু এতটা আর্থ্রাইটিস এরকম কম বয়সে দেখা যেত না, ঠিক আছে? মানে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। তো এটা একটা ব্যাপার। 2 নম্বর বলতে পারেন যে সেডেন্টারি যে লাইফস্টাইল হয়ে গেছে, তাতে অ্যাক্টিভিটিস আমাদের কমে গেছে, মাসেল উইকনেস বাড়ছে। যত মাসেল উইকনেস বাড়বে তত অবভিয়াসলি আপনার জয়েন্টের আশেপাশে যে পেরিআর্টিকুলার মাসেলস আছে সেগুলো স্ট্রং না হলে হাঁটু বা যে কোনো জয়েন্টের উপর স্ট্রেস বেশি হবে, তাতে একটা আর্থ্রাইটিস। এই জিনিসগুলো কিন্তু এখনকার দিনে কম এজেও বেশি আর্থ্রাইটিসের চান্স বাড়ছে। এই কিছু কিছু বা কি বলবো যে পশ্চার কারেকশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা ঠিকঠাক করে করে না। লং টাইম আপনি একই রকম পশ্চারে বসে আছেন, আপনি একটা তাতে যে মানে আমাদের মাসেলের যে এন্ড যেখানে সে একটা জয়েন্টের ওখানে মেশে, সেগুলো টেন্ডন হয়, তার উপরে একটা আনএক্সপেক্টেড একটা স্ট্রেস পড়তে থাকে। এই কিছু জিনিস কিন্তু এখন একটু বেশি দেখা যাচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে লাইফস্টাইলের সাথে, সেই জন্য একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। তো অবশ্যই কি কি জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, তার মধ্যে যে আপনি দেখছেন যে একটা মানে ব্যথা, সেটা দীর্ঘদিন ধরে হয়তো আপনি কিছু হোম মেডিকেশন বা
রেস্ট নিলেন তারপরেও কমছে না, একটা জয়েন্ট ফুলে যাচ্ছে, আচ্ছা একটা জয়েন্টের টেম্পারেচার বেড়ে আছে, আচ্ছা, আপনি স্কিনে দেখছেন যে একটা টেম্পারেচার, বা মানে আপনি গরম হয়ে আছে, বা আপনি দেখছেন যে আগে যতটা আপনার মুভমেন্ট করতে পারতেন সেই জয়েন্টের মুভমেন্টটা মানে লিমিটেশন অফ মুভমেন্ট হয়ে যাচ্ছে সেই জয়েন্টে, বা স্টিফনেস বলি আমরা, কিংবা আপনি দেখছেন যে একটা কিছু সাউন্ড পাচ্ছেন, একটা ক্রেপিটাস বা ক্র্যাকলিং সাউন্ড একটা জয়েন্টস থেকে আসছে আপনার মুভমেন্টের সময়। এই জিনিসগুলো যখন হতে থাকবে তখন কিন্তু আপনাকে সতর্ক হতে হবে, এবং আমার মনে হয় সেইটাই রাইট টাইম যে আপনি একজন ডাক্তারবাবুর সাথে গিয়ে পরামর্শ করুন যে আমার এটা চলছে, এটা আমার সারছে না, ওষুধ খেয়েও রেস্ট নিয়েও আমার কি করণীয়। আমরা যেটা ভুল করি সচরাচর, যে একটা কোথাও লেগে গেল কিংবা পড়ে গেল কেউ, সেই যে ব্যথাটা হলো সেটা ইনিশিয়ালি একটা ছোটখাটো ঘরোয়া ট্রিটমেন্ট করে কিছু ব্যথার মলম লাগিয়ে ভাবে যে কমে গেল, এটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর্থারাইটিস ডেকে আনতে পারে। একদম একদম ঠিক কথা বলেছেন যে এটাও পরবর্তীকালে ডেকে আনতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে এখনকার দিনে এটা অনেকটা বেশি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে ইগনোরেন্স যেটা বলতে পারেন, যে হ্যাঁ লেগেছে হয়তো, সেটা হয়তো কোনো একটা ছোট কার্টিলেজ ড্যামেজই হয়েছে, কিন্তু আমি সেটাকে নিয়েই আমি চলতে শুরু করলাম, বা আমার একটা ছোট একটা লিগামেন্ট ইনজুরি হলো, ঠিক আছে, তো সেই লিগামেন্ট ইনজুরিটা নিয়েই আমি চালাতে থাকলাম, তাহলে অবভিয়াসলি ইনজুরিটা আমার এই শার্টের এখানে হয়তো একটু ছিঁড়ে গেল, আমি ওইভাবেই আমি হাতের কাজ করছি করছি, তাহলে অবভিয়াসলি ওটা তো যত আরো ড্যামেজটা বাড়তে থাকে, তাহলে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে অবভিয়াসলি একটা ইনজুরি এবং ব্যথা যখন কমছে না বা এরকম একটা সমস্যা হতেই চলছে, তাহলে ডেফিনেটলি আপনার তখনই অ্যাওয়্যার হওয়া উচিত এই ব্যাপারটা সম্বন্ধে। আর একটা কথা, আপনি অনেকগুলো কারণ বললেন, এখন তো সবাই অনেক বেশি আগেকার দিনের মানুষের তুলনায় জিম করে, যোগা করে এবং রেগুলার একটা ওয়াকিং, মানে অনেকের মধ্যেই সচেতনতাটা দেখি, কিন্তু তারপরেও দেখি ব্যথার সমস্যাটা কিন্তু বাড়ছে। এটার মধ্যে কি কোনো ভুল থাকছে, এই এক্সারসাইজ কিংবা অতিরিক্ত জিম করা? ভুলে আমি পরে আসছি, আমি প্রথমে আসছি যে আপনি যেটা বললেন আগে আর এখনকার ডিফারেন্সটা। আগে একটা কম বয়সে আমরা মাঠে বেশি সময় কাটাতাম, এখন আস্তে আস্তে সেই জিনিসটা অনেকটা কমে যাচ্ছে, মাঠটাকে রিপ্লেস করে দিচ্ছে জিম কখনোই মাঠকে রিপ্লেস করতে পারে না। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন আসছে যে আমি এখনই সেটা বললাম যে লাইফস্টাইলে কিছুটা চেঞ্জ চলে এসছে, এখন আমাদের এই স্ক্রিন টাইম, ঠিক আছে, এটাই আমাদের একটা বড় অংশ সময় নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তাতে অবভিয়াসলি পশ্চার, আমি যে একটা কথা বলছি, তাহলে প্রপার সবসময় এই আমাদের আপরাইট পশ্চারে থাকা বা এই ধরনের যেটা ছোটবেলায় আমাদের সময় আরো বয়স্ক লোকরা বলতো যে সোজা হয়ে সবসময় বসবে, সোজা হয়ে করবে, এইগুলোর একটা ফ্যাক্টর কাজ করে, এবং আমরা একই রকম ভাবে একটা কুঁকড়ে বসে মোবাইল দেখছি, ল্যাপটপ দেখছি, এই জিনিসগুলো কিন্তু এই ব্যাক পেন এবং একটা হাঁটুকে ডিফ্লেকশনে রেখে আমরা বসে থাকছি, তাতে কিন্তু প্রচন্ড স্ট্রেস পড়ে, ঠিক আছে। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, যেটা ভুল বা ঠিকের জায়গায় আসছি, সেই ভুল ঠিকের জায়গাটা প্রথম কথা যে এখন জিম করতে যাওয়া এবং তাতে কিছু কিছু ভুল, মানে প্রথম ভুল তো যেটা যে আমরা অনেকে আমি শুনি যে স্ট্রেচিং না করে, আমি সেদিন তাড়া ছিল, স্ট্রেচ না করে করতে গেছে, হঠাৎ করে টান লেগেছে, এরকম নিয়ে আমাদের কাছে কিন্তু প্রচুর সঠিক নিয়মটা মানতে হবে, একটু ওয়ার্ম আপ করা উচিত জিমের আগে, এবং প্রপার ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করা উচিত, ঠিক আছে। এই জিনিসগুলো এখন কিছু কিছু জায়গায় দেখতে পাই যে আমাদের কাছে যে আসে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম ইনজুরি নিয়েও পেশেন্টরা প্রেজেন্ট করে, তো এটা একটা বড় ফ্যাক্টর। আর তারপরে একটা বড় কথা যে অবভিয়াসলি আপনি যদি সেডেন্টারি লাইফস্টাইল যাদেরকে, তাহলে অবভিয়াসলি আপনি তারপর জাঙ্ক ফুড, ঠিক আছে, আপনি ওয়েট গেইন করছেন, তো যত আপনি ওয়েট বাড়ছে, মানে এখন কিছু স্টাডিতে বলে যে আপনি যদি 5 কিলো ওয়েট বাড়িয়ে ফেলেন, তাহলে অলমোস্ট 35% আপনার অস্টিওআর্থ্রাইটিসের চান্স বেড়ে যায় হাঁটুতে, ঠিক আছে। তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু, এবং অবভিয়াসলি আপনি যখনই একটা সেডেন্টারি লাইফস্টাইল বা হয়তো এই এখনকার দিনে যেটা এটা বলছি যে ইয়াং এজ থেকে লোকে ডিপ্রেশনে ভোগে, আপনার অবভিয়াসলি অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বা মোটিভেশনই পাচ্ছেন না আপনি এক্সারসাইজ করার, কেন কি লাভ জিম করে কি হবে, বা আপনি মাঠে যাবো, আমি বাইরে বেরোচ্ছি না, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। এই সবকটাই মিলিয়েই একটা সমস্যা তৈরি করছে।
মানে কেউ কেউ মোটিভেশনই পায় না, আবার কেউ কেউ অতিরিক্ত করে ফেলে, মানে ব্যথা অতিরিক্ত। অবস্থাতেও থামে না। হ্যাঁ এই ইনজুরি জিনিসটা হয়েছে, যেটা আমি বললাম যে ইনজুরি হয়েছে তাও করে যাচ্ছি। করেন, ঠিক যেটা আছে। জিম বলুন, ব্যায়াম বলুন, এগুলো ব্যায়াম কি বলুন। ইনজুরি অবস্থা কিংবা কোনো ব্যথাতেই করা উচিত নয়। না, ইনজুরি যখন থাকে, আপনার যখন সারছে না, আপনি রেস্ট নিলেন, অবভিয়াসলি আপনি ডক্টরের কাছে যাওয়া উচিত, রাদার দ্যান আপনার যদি মনে হয় যে না আমি ওইভাবেই এক্সারসাইজ চালিয়ে যাই। তা আমি কি বললাম সেই এক্সাম্পলটা দিলাম যে আমার শার্টের একটা জায়গা ছিঁড়ে গেছে, আমি সেইভাবেই কাজ করে যাচ্ছি, তাহলে অবভিয়াসলি ছেঁড়াটা বাড়বে। একদমই। সেটা তো নিজে থেকে কবে, হ্যাঁ বডি হিল করে, ঠিক আছে, তো সেই টাইমটা বডিকে দিতে হবে। অনেকেই আবার এই ধরনের ব্যথায় ব্যথার ওষুধ পেন কিলার তো করেই, তার সাথে বিভিন্ন রকমের অয়েল, তারপরে জড়িবুটি, এগুলোর উপরে ভরসা রাখে, বলে যে অ্যালোপ্যাথি ওষুধের চেয়ে আমরা এইসব করে যদি একটু ভালো থাকতে পারি। এটা কতটা ঠিক করেন কি ভুল করেন? অয়েল জড়িবুটি নিয়ে আমি 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 আমার ইয়েতে বলবো, আমাদের পার্সপেক্টিভে বলছি, বেসিক্যালি মাসাজ আপনি বলতে পারেন যে জয়েন্টে মাসাজ। কেউ কেউ বলে যে হ্যাঁ আমি একটু তেল লাগিয়ে মাসাজ করছি, কেউ কেউ বলে কি, অনেকে পেশেন্ট এসে বলে কি পুরনো ঘি ছিল সেইটা দিয়ে মানে মাসাজ করছি, ঘরোয়া অনেক টোটকা অনেক কিছু ব্যবহার করে। তো এক্স্যাক্টলি ওগুলোর সম্বন্ধে তো আমি বলতে পারবো না যে ওই পুরনো ঘি কি করে, না ওই চুন হলুদ লাগালে কি হয়, কিন্তু আমি এমনি আমাদের ধরে নিন যে আমাদের এই অ্যালোপ্যাথিতেও যেটা একটা ইয়ে আছে যে টপিক্যাল এনসাইডস, জেল যেটা লাগায় ব্যথার উপশম করে, জেল বা সেগুলো বেসিক্যালি লোকালি ওগুলো অ্যাবজর্ব হয় অবভিয়াসলি, কিন্তু যতটা লাগাই ধরে নিন তার 1/4 ড্রাগ ভেতরে গিয়ে পৌঁছায় সেই মাসেল বা কিছুতে। এবং যদি বলেন যে সিস্টেমিক অ্যাবজর্পশন, মানে ব্লাডে তার 5% গিয়ে ব্লাডে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। তো লোকাল যে জায়গাটা লোকাল, সেটা কিছুটা এফেক্ট করে, মানে আমাদের একটা আমরা বলি যে এগুলো কক্স ইনহিবিটর, মানে একটা পাথওয়ে আছে যেটা ব্যথার ইয়ে করে, মানে আমাদের কিছু পোস্টাগ্ল্যান্ডিন বলে কিছু জিনিস, সেটা হচ্ছে পেইনটাকে বাড়ায়, সেইটাকে ইনহিবিট করে, তাতে সেই সময়ের জন্য সাময়িক উপশম হয়, ঠিক আছে। তো কিন্তু সেটার লং টার্ম বেনিফিট কিন্তু কিছু হয় না, পার্মানেন্ট কিছু। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কি বললাম মাসাজ, এখন কিছু স্টাডি আছে এরকম সফট টাচ মাসাজ, ঠিক আছে, তাতে বলে যে কিছু কিছু ক্ষেত্রে ব্লাড ফ্লো বাড়ে বা স্ট্রেচিং হয় মাসেল এন্ডে, এবং সেটা ভালো। কিন্তু ডিপ মাসাজ এমন একটা করলেন যে একটা অ্যাফেক্টেড একটা আর্থ্রাইটিক জয়েন্ট, তাতে কিছু কিছু জয়েন্টে কি হয় যে হাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে চারিদিকে একটু হাড়ের অংশ জমা হচ্ছে, হয়তো সেটা ব্রেকেজ হয়ে গেল, সেটাই জয়েন্টের ভিতর চলে গেল, হিতে বিপরীত, তখন হঠাৎ করে ব্যথা প্রচন্ড বেড়ে গেল, এবং ভিগোরাস একটা জায়গায় ইন্টেন্স আপনি একটা ডিপ মাসাজ করছেন, তখন কি আবার সেইটার আরো ইনফ্লামেশনটা বাড়িয়ে দিল। তাহলে অবভিয়াসলি সেটাও করা উচিত যে প্রপার কোনো থেরাপিস্ট বা মানে কোনো ম্যাসিওরের কাছে গিয়েই সেটা করলে আমার মনে হয় বেটার হয়, ঠিক আছে, এবং প্রপার গাইডেন্সে। নিজে থেকে মানে নিজে থেকেই সিদ্ধান্তগুলো নেওয়া বলছেন ঠিক নয়, এই ভুলটাই অনেকে করে থাকেন। এটাই আর্থারাইটিস, এটা কি সত্যি পুরোপুরি সারিয়ে তোলা যায়? হাঁটু ব্যথা যেটা সাধারণ মানুষরা বলে, শুরু হলে তার কোনো শেষ দেখি না, যার জীবনে এসছে সে তার জীবনটা অতিষ্ঠ শুধুই ব্যথা ব্যথা করে। সত্যি কি এই আর্থারাইটিসের ব্যথা সারিয়ে তোলা সম্ভব? দেখুন, এটা একটা খুব ভালো কোশ্চেন করেছেন। মানে আর্থ্রাইটিস, আমি স্পেসিফিক্যালি অস্টিও আর্থ্রাইটিস মানে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, সেই জায়গাটাতেই আসছি। ধরে নিন যে আপনার যে বয়স, আপনাকে কি আমি আপনার 10 বছর আগে, আপনি কি আর ওই বয়সটাকে ফিরে যেতে পারবেন 10 বছর আগে? একদমই সম্ভব না, একদমই সম্ভব না। সম্ভবত আমার যখন চুল পাকতে শুরু করলো, আমি কি আর হঠাৎ করে পারবো চুল আবার সেই রংটা ফিরিয়ে আনতে? আগের হবে না, চুল কালার করতে হবে। আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখে ক্যাটারাক্ট হওয়া শুরু হলো, আমি কি জাস্ট আর্টিফিশিয়াল লেন্স, মানে যেটা ক্যাটারাক্ট সার্জারি না করে কি আর ঠিক হতে পারবো? পারবো না। দাঁত পড়ে গেল, আমাকে আর্টিফিশিয়াল ডেঞ্চারই লাগাতে হবে, ঠিক। এটা একটা এজ রিলেটেড ডিসঅর্ডার বা এটা একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার, ঠিক আছে। আমি আর আগের কন্ডিশনে ফিরে যাওয়া সম্ভব না। তাহলে কি আমাকে, হ্যাঁ, ডিজিজটা প্রোগ্রেশনটা আমরা আটকাতে পারি, পুরোপুরি না, স্লো করে দিতে পারি। তো স্লো করার কিছু কিছু প্রসেস সত্যি আমাদের হাতে আছে, কিন্তু পুরোপুরি আটকানো সম্ভব না। যেরকম বয়সটাকেও আটকে দিতে পারবো না, সেরকম এটাকেও পুরোপুরি আটকে দিতে পারবো না। তো ফার্স্ট আমি আসি যে ধরে নিন যে প্রথম যেটা আমি আগের টপিকে আলোচনা করছিলাম, ওয়েট। অবভিয়াসলি আমি যদি ওয়েট কম রাখি, তাহলে অবভিয়াসলি সবকটা জয়েন্টের উপরে স্ট্রেস কম পড়ছে, তাহলে সেটা একটা বড় ফ্যাক্টর। 2 নম্বর, আমাদের
ধরে রাখুন যে আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস, যেরকম আমরা সিঁড়ি চড়া, হ্যাঁ সিঁড়ি চড়া যতটা অ্যাভয়েড করা যায়, ঠিক আছে, সিঁড়ি আচ্ছা। যখন আমরা চড়ছি তখন আমাদের জয়েন্টের উপর একটা জয়েন্ট রিয়াকশন ফোর্স কাজ করে, ঠিক আছে। এবার ধরে নিন যে আপনার পেরিআর্টিকুলার মাসল উইক, যেই মাসলের জোরে আমরা উঠছি সেটা উইক, তাহলে পুরো স্ট্রেসটাই আপনার হাঁটুর উপরে পড়ছে। আচ্ছা। নেক্সট আমি আসলাম যে মাটিতে বসা, যেটা আমাদের রিচুয়ালস বা মানে অনেক আমাদের যেহেতু আমাদের এই ইয়েতে এই ধরনের আমাদের ইন্ডিয়ান কালচার বা সব কিছুতে আমাদের দেশে ইভেন আমাদের অনেক অ্যাক্টিভিটিস মাটিতে না বসে হয়ই না, পা মুড়ে পা মাটিতে মুড়ে বসে। মাটিতে বসা। তো এই ক্ষেত্রে আমাদের কি, এই যে আমাদের ডিপ ফ্লেকশন, যে পুরো পা ভাঁজ করে বসা, এই ডিপ ফ্লেকশনে আমাদের জয়েন্ট রিয়াকশন ফোর্স অনেক বেশি কাজ করে, ঠিক আছে। আচ্ছা। এবং সেটা থেকে যখন সোজা করছি তখন মেনলি কাজ করে, স্ট্রেসটা বেশি হাঁটুর উপর পড়ে। এটা একটা বড়, এটা অ্যাভয়েড করলে ভালো, ঠিক আছে। ডিফ্লেকশন অ্যাভয়েড করা উচিত। আর কি, আর ধরে রাখুন যে আমাদের আমি বলতে পারি যে এক্সারসাইজ, যেটা আমি বললাম যে সিঁড়ি চড়তে পারেন, সাপোজ আপনার পেরিআর্টিকুলার মাসলগুলো যত স্ট্রং করতে পারবেন তত আপনার জয়েন্টের উপর স্ট্রেস তত কম পড়বে, ঠিক আছে। তো তাহলে সেই ব্যাপারটা যে আমাদের এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস সেরকম করা উচিত যে যেন মাসল উইক না হয়ে যায়। আচ্ছা। কিন্তু আবার সেটাও এমন ইন্টেন্স কিছু করবেন না যে ধরে রাখুন যে অনেকে ভাবেন যে সিঁড়ি চড়াটা তো একটা এক্সারসাইজ। হ্যাঁ, অবভিয়াসলি সেটা এক্সারসাইজ, কিন্তু আপনি এরকম কিছু করেন, কারণ ওখানে জয়েন্ট রিয়াকশন ফোর্স প্লাস গ্রাউন্ড রিয়াকশন ফোর্স একসাথে কাজ করে। যেরকম ধরে নিন যে কেউ স্কিপিং করছে বা ইয়ে করছে, ঠিক আছে, তো তাতে কি এই যে আমরা ল্যান্ডিং ইম্প্যাক্ট যেটাকে বলে, ঠিক আছে, সেটা মানে 5 to 10 টাইমস, 5 to 8 টাইমস আমাদের অলমোস্ট আমাদের বডির প্রেশারটা কাজ করে সেই সময়। স্কোয়াট করছি, ঠিক আছে, তাতে কিন্তু অলমোস্ট ওই মানে জয়েন্ট রিয়াকশন ফোর্স 3 to 4 টাইমস বেড়ে যায়। তো এই জায়গাগুলো একটু আমাদের জেনে, আপনার যখন যার হাঁটুতে প্রবলেম হচ্ছে তাদের এগুলো একটু জেনে বুঝে করা উচিত। হ্যাঁ, অবভিয়াসলি আপনার এক্সারসাইজও হবে কিন্তু হাঁটুর উপর স্ট্রেস পড়বে না, এরকম ধরনেরও এক্সারসাইজ হয়। তাহলে আপনি প্রপার ট্রেনার বা প্রপার থেরাপিস্টের কাছ থেকে সেগুলো জেনে সেরকম ভাবে করলে বেটার হয়। লাস্ট হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে কিছু ব্যথার ওষুধ না, কিছু কিছু আমাদের কার্টিলেজ প্রোটেক্টিভ প্রোটিন এই ধরনের কিছু হয়। আচ্ছা। কিন্তু সেটারও একটা ব্যাপার আছে যে কোন স্টেজে আপনি সেই মেডিসিনগুলো নিলে আপনার কাজ হবে, সেটা চিকিৎসকই বলতে পারেন। সেগুলো চিকিৎসকই বলতে পারেন, কিন্তু আছে মানে সেটা ব্যথার ওষুধ না, কারণ আপনি একটা স্টেজে আসলেন যখন জাস্ট কার্টিলেজটা হয়তো আপনার একটু মানে ডিজেনারেশন শুরু হয়েছে, কিন্তু পুরোপুরি নষ্ট হয়নি, সেটাকেও ঠিক রাখার কিছু মেডিসিন আছে। আচ্ছা, মানে সেটা ওষুধ খেয়ে বলছেন এই কার্টিলেজের ক্ষয়টাকে প্রথমেই আমরা কিছু আটকাতে পারি না, কিন্তু আমি কি বললাম যে কিছুটা ওটাকে প্রোটেকশন বা কিছুটা ওটার হিল করাতে পারেন বা ওটাকে ওটার হেলথটা মেনটেন করতে পারেন, ঠিক আছে। তারও অনেক মানে প্রোজ এন্ড কনস আছে, সেগুলো অবভিয়াসলি আমি কি বললাম যে প্রপার প্র্যাকটিশনারের কাছ থেকে সেগুলো জেনে করতে হবে। আর ফাইনালি এই যে হাঁটুর ব্যথা মানে এই যে ইয়েটা এগোচ্ছে বা জিনিস, হ্যাঁ অবভিয়াসলি লাস্ট অফ অল যদি আপনার খুব সমস্যা হয় তাহলে তো ফাইনালি আপনি ডাক্তারবাবুর কাছে আসলেন, কিন্তু ডাক্তারবাবুর কাছে আসা মানেই যে একটা বড়সড় কোনো ব্যাপার, যে একটা অপারেশন বা ইয়ে এইরকম কখনোই নয়। আচ্ছা, মানে সবসময় সেটা নয়, একদমই সেরকম নয়, ঠিক আছে। আচ্ছা, কোনো নির্দিষ্ট খাবার আছে কি? এখন তো আমরা দেখি মানে কথায় বলে না, ফুড ইজ মেডিসিন। তো এই আর্থ্রাইটিসের সমস্যাকে প্রতিহত করতে কিংবা প্রতিরোধ করতে যাতে আমার বয়সকালে এটা না হয়, কি কি খাবার রাখা যেতে পারে? একদম স্পেসিফিক ওরকম ভাবে যাব না, একটা একদম কথা যে যেগুলো হচ্ছে বডি ইনফ্লামেশন বাড়ায় সেই ধরনের ফুড অ্যাভয়েড করা উচিত। সেটা স্পেসিফিক্যালি হচ্ছে জাঙ্ক ফুড, আচ্ছা, ঠিক আছে, বা রেড মিট, এগুলো বলে যে এগুলো বডি ইনফ্লামেশনকে আরো ট্রিগার করে, ঠিক আছে। এবং আমি অত ডিটেলে না গিয়ে আপনি একদম খুব সহজ ভাষায় দর্শকদের বোঝাতে পারি যে জাস্ট যেই একটা ফুড যেটা মানে খেলেই হঠাৎ করে বডি হিট প্রচন্ড বেড়ে গেল, আচ্ছা, এটা কিন্তু যে কোনো লোকই ফিল করে, ঠিক আছে, যে কোনো একটা ফুড একটা খেলাম দেখি আমরা ঘামতে শুরু করে দিই, সেগুলো অবভিয়াসলি সেগুলো কিন্তু মানে হঠাৎ করে একটা বডিকে একটা ট্রিগার করে, ঠিক আছে। তো যতটা সম্ভব একটু মানে এই জিনিসগুলো কিন্তু বডি ইনফ্লামেশন বাড়ায়, তো একটু অ্যাভয়েড করাটাই বেটার। আর মানে গুড ফুড কি আছে যেগুলো ভালো রাখতে পারে কার্টিলেজ কিংবা বোন হেলথ? কার্টিলেজ বোন হেলথ ভালো রাখতে আপনি সবচেয়ে বড় কথা আমরা যে বলি যে কি বলবো যে প্রোটিন রিচ ফুড ইনটেক করা বেটার, ঠিক আছে। আপনার মিলের মধ্যে আপনি একটা করে এগ হোয়াইট দিনে নিতে পারেন, ঠিক আছে।
অবশ্য বাচ্চারা অনেকে ছোটবেলায় কুসুম খেতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, এজ যত হতে থাকে বলে যে কোলেস্টেরল বা এই ধরনের সমস্যা হয়, তো সেই হিসেবে আমি এগ হোয়াইটটা বললাম। আপনি দুধ খেতে ভালোবাসলে অবভিয়াসলি আপনি দুধ খেতে আপনার প্রবলেম হয়, আপনি ছানা খান একটু করে, ঠিক আছে। তো এই ধরনের, তবে ফ্যাটি ফুড অ্যাভয়েড করলে বেটার, ঠিক আছে। মানে তেল, ঘি, মাখন, মিষ্টি যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। হ্যাঁ, গ্রিন ভেজিটেবলস, ঠিক আছে, তার সাথে মানে আমাদের বিভিন্ন রকমের নাটস, ঠিক আছে, এই ড্রাই ফ্রুটস, এই জিনিসগুলো যথেষ্টই ভালো। তবে আমি বারবার বললাম ডিপ ফ্রাইড খাওয়ার বা জাঙ্ক ফুড, এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা বেটার। মানে অল্প বয়স থেকে বলে ক্যালসিয়ামের অভাব না থাকলে পরবর্তী ক্ষেত্রে হাঁটু কিংবা হাড় ভালো থাকবে, এটা কি সত্যি? এটা দেখুন, এটা আমি একদম পুরনো একজন আমার একদম বয়স্ক একজন আমার স্যারের একটা আমি রেফারেন্স দিয়ে বলছি। আমাদের মানে সেই স্টুডেন্ট লাইফে উনি একটা কথা বলেছিলেন যে ক্যালসিয়াম, যে জানো তোমরা যে যদি তোমরা এমনি ক্যালসিয়াম যে কোনো কিছু, আপনি এটা ওই শামুকের শেলও যদি তুমি রোজ একটা খাও, বা তুমি যে পানের চুন খাও, খায়, তাতেও কিন্তু প্রপার, মানে তোমাকে যে ওষুধই খেতে হবে ক্যালসিয়ামের সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, সেটাও কাজ করে, এরকম একটা বলেছিল। সেটা কিন্তু আমি এখন আমার প্র্যাকটিসিং লাইফে কিছু কিছু ক্ষেত্রে একদম সত্যি রিয়েলি আমি এটা দেখি যে কিছু পেশেন্ট হয়তো মানে এরকম হয়েছে, আমি মানে পেশেন্টের দাঁত কালো হয়ে গেছে, কি বলে, আমি ডাক্তারবাবু প্রচুর বছর ধরে পান খাই। আমি বললাম আচ্ছা, যখন তার অপারেট করতে গিয়ে দেখছি তার কিন্তু বোন কোয়ালিটি অসাধারণ, তাই অসাধারণ বোন কোয়ালিটি, রিমার্কেবল একটা বিষয়। মানে আমি আমার মনে হয় এটা আমার তখন ওই স্যারের কথাটা আমার মনে পড়ে। আমি একটা জাস্ট একটা এক্সাম্পল, মানে সত্যি কথা বলতে কি, ক্যালসিয়াম যদি আমাদের ডায়েটে থাকে তাহলে সত্যি হাড় অনেকটাই শক্তপোক্ত হয়, অবভিয়াসলি। মানে দুধ, ছানা এগুলো আমরা রাখতেই পারি আমাদের ডায়েটে। তো আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, তরুণ তরুণীদের মধ্যে যাতে ভবিষ্যতে হাঁটু ব্যথা না হয় কিংবা প্রতিরোধ করা যায়, আপনি সব কারণ তার প্রতিকার সবই বলেছেন, আরও স্পেসিফিকভাবে 5টা জিনিস যেগুলো করলে ভবিষ্যতে আর্থ্রাইটিস হয়তো অনেক দেরিতে হবে কিংবা হবেই নাটা আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু আমি এখন অনেক মানে 90 ইয়ার্স হয়ে গেছে এরকম পেশেন্টও দেখেছি অসাধারণ হাঁটু আছে। আচ্ছা, আমি এক্স্যাক্টলি জানি না যে কিভাবে সম্ভব, ঠিক আছে, কিন্তু নর্মাল সবার যেটা হয় আমি সেই কমন একটা অ্যাসপেক্টে বলছি। সেটা হচ্ছে যে প্রথম কথা যে আপনি যেহেতু মানে ইয়াং যে আমাদের জেনারেশন, তাদের উদ্দেশ্যে যখন বলছেন, তাহলে ফার্স্ট কথা আমি বলবো যে অবভিয়াসলি এই অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন, এটা থেকে একটু বেরিয়ে আসতে পারলে ভালো হয়। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ক্রিন টাইম কমিয়ে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো উচিত। জিম যাওয়ার মোটিভেশন যদি অবভিয়াসলি থাকে, তাহলে জিমে গিয়ে প্রপার ট্রেনারের সাহায্যে ঠিকঠাক করে প্রপার এক্সারসাইজ করা উচিত রেগুলার। এবং অবভিয়াসলি হেলদি ফুড, যেটা নিয়ে এতক্ষণ আমাদের ডিসকাশন হলো, সেটা একটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পশ্চার কারেকশন, ঠিকঠাক পশ্চার মেনটেন করে রোজকার যত অ্যাক্টিভিটিস সেগুলো একদমই করা উচিত। এবং তার সাথে যেটা লাস্ট কথা, সেটা হচ্ছে যে যদি ইনজুরি হয়ে গিয়ে থাকে কিছু ব্যাপার, তাহলে বাড়িতে লুকিয়ে বা ডিলে করে বা সেই ব্যাপারটাকে ইগনোর করা উচিত না। যদি দেখা যায় যে সেটা রেস্ট নিয়েও ঠিক হচ্ছে না, প্রপার মেডিসিনও ঠিক হচ্ছে না, তাহলে মানে ঘরোয়া মেডিসিনও ঠিক, তাহলে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। কারণ এই কম বয়সের এই ইনজুরিগুলোই খুব তাড়াতাড়ি বা একটু বয়স বাড়লেই আপনার একটা আর্থ্রাইটিসের চান্স খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়, এবং অবভিয়াসলি সেটা আপনার খুব লিমিটেশন অফ মুভমেন্ট এবং ডিসএবিলিটি নিয়ে চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে এই বিষয়গুলো বললেন। আসলে এই কাজগুলো আমরা রোজের জীবনে রোজই করে থাকি, কিন্তু আমরা জানি না যে এটা নিজের কতটা ক্ষতি করছি এবং হাঁটু ব্যথা ডেকে আনতে পারে পরবর্তী ক্ষেত্রে। কাজেই পায়ে ব্যথা কিংবা হাঁটু ব্যথা মানে জীবন থেমে যাওয়া, এটা একেবারেই নয়। যদি অল্প বয়স থেকেই সচেতন হতে পারি, তাহলে হয়তো আগামী দিনে এই ধরনের সমস্যা জীবনে আসবেই না। তাই ছোট ছোট লক্ষণ দেখলে এবং রোজকার কিছু অভ্যাসের পরিবর্তন আনতে পারলে আর্থ্রাইটিস কিন্তু জীবনে নাও দেখা দিতে পারে। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানান আপনার সমস্যার কথা, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও আরো সচেতন হতে পারে, এবং লাইক করুন। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ
খবর এখন এখানেই।